সড়ক অবরোধ করে জনভোগান্তি করা যাবে না, অবশ্যই আপনার প্রয়োজন হলে স্মারকলিপি নিয়ে আসবেন। কিন্তু এই কথা আমার আপনাকে জানার ইচ্ছে যে ইতিহাসে এমন কোনো আন্দোলন আছে কিনা যে জনভোগান্তি তৈরি না করে দাবি আদায় হয়েছে? আছে। আপনি যদি শুধু একটা, আমরা এখন যে পরিস্থিতিতে আছি, যারা সচেতন, একটি মানুষও আপনি পাবেন না যে রাস্তা বন্ধ করে ওখানে একটা নিউসেন্স ক্রিয়েট করা পছন্দ করে। কেউ পছন্দ করে না। এগুলো অনেক হয়েছে, কারণ সময়ের ব্যবধানে। কিন্তু শেখ হাসিনার বিদায়টা অবশ্যই সেটা দিয়ে আমরা তো হতে পারতো যে একটা ফুল স্টপ পড়েছে, হতে পারতো তো, যে অনেক হয়েছে। আপনি খোঁজ নিলে জানতে পারবেন ৭১-এর পর, ৭১-এ বা এর পরবর্তীতে খুব জনপ্রিয় স্লোগান ছিল জালো জালো আগুন জালো। একটা পর্যায়ে জালো জালো শব্দটা শুনতেও মানুষ বিরক্ত হয়েছে। আপনার মনে আছে, এই ক্ষেত্রে বিএনপি কিন্তু পায়োনিয়ার। বিএনপি নিজের ওটা স্মরণ করতে হবে। বেগম খালেদা জিয়াকে যেদিন কারাগারে নেওয়া হয়, আপনার মনে থাকার কথা, তিনি হেঁটে হেঁটে কারাগারে গিয়েছিলেন, দৃষ্টান্ত তৈরি করেছিলেন। ইচ্ছা করলে বিএনপি ওই দিন সারা দেশে অরাজকতা তৈরি করতে পারত। এর উপর বিএনপির উপর আরও বিভিন্ন সময় যে হামলাগুলো হয়েছে, বিএনপি ইচ্ছা করলে আপনি খেয়াল করেছেন আস্তে আস্তে করে হরতাল অবরোধ এসব থেকে সরে গেছে। ছোট্ট ছোট্ট বিবৃতি দিয়েও কিন্তু অনেক ইফেক্টিভ আন্দোলন করেছে। অথবা সুনির্দিষ্ট জায়গায় শেষ দিকে মনে থাকার কথা আপনার আরও বেশি করে, যখন বেগম খালেদা জিয়া কারাগারে, তারেক রহমান সাহেব লন্ডনে, বিএনপির ওই সময়ের বেশিরভাগ কর্মসূচি ছিল কিন্তু রাউন্ড টেবিল, সেমিনার, এসবের মধ্য দিয়ে। এগুলো কিন্তু ইফেক্টিভ ছিল। এমনকি ৩১ দফা যে সংস্কার প্রস্তাব, সেটাও হয়েছিল কিন্তু অত্যন্ত পরিশীলিতভাবে। এগুলো কিন্তু অত্যন্ত ইফেক্টিভ। মানুষ এখনও লুপে নিয়েছে, এখনও আলোচনা এগুলো আছে। সর্বশেষ তারেক রহমান সাহেবের যে নির্বাচনী প্রচারগুলো দেখেছেন, যথাসাধ্য চেষ্টা করা হয়েছে জনভোগান্তি যেন কম হয়। জামাতের আমির যেগুলো করেছেন, এগুলোর মধ্যে আমরা দেখেছি ভোগান্তি যেন কম হয়। একটা উৎসব আমেজ নির্বাচনের নতুন একটা পদক্ষেপ আর কি। জি অবশ্যই, একটা কালচার বদল। এরপরে সর্বশেষ এখন যেটা হচ্ছে, তারেক রহমান সাহেব খেয়াল করে দেখুন, ওনার যাতায়াতের পথে যত শর্টকাটে যাওয়া যায় ঠিক সেটাই তিনি কিন্তু করছেন। খুব একটা প্রটোকল কমিয়েছেন। এগুলো তো ভালো লক্ষণ। তো লক্ষণ যখন ভালো হয়, তখন এই মব সহ এই ধরনের খুচরা পান্ডামি অবশ্যই একটা ফুল স্টপে যাবে। আমরা ওই আশাবাদী কিন্তু হতে পারি। কারণ একটা সময়, আমি রসিকতা করে বলি, ডক্টর ইউনূসের সময় তিনি, আমরা বরাবরে দেখি যে অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার অথবা 111 টাইপের সরকার, যে তারা একটু সাহসী হয় এবং একটু কড়া হয়। ডক্টর ইউনূসের সময় ১.৫ বছর আমরা দেখেছি ওখানে কিন্তু কড়াকড়ি ছিল না। মন চেয়েছে তো আপনি চলে গেছেন যমুনার সামনে, ওখানে গিয়ে নাচলেন, রাতভর থাকলেন, আজে বাজে স্লোগান দিলেন। তো ঠিক আছে, উনি ওনার বৈশিষ্ট্য মতো করেছেন, বহুত হয়েছে। এগুলো এখন বন্ধ করা উচিত। কারণ রাস্তায় একটা যানজট তৈরি করার মধ্যে এক ধরনের বিকৃত আনন্দ থাকতে পারে। মানুষকে ভোগান্ত দিয়ে এটা এক ধরনের পারভার্টেশন। আপনি সুন্দর করে একটা স্মারকলিপি দিতে পারেন, যেহেতু এইবার মন্ত্রীদের কাছ থেকেই এই রেসপন্সটা আসছে যে এগুলো আর না, রাস্তা বন্ধ করা, ভোগান্তি তৈরি করা আর না। স্মারকলিপি দিলে দাবি আদায় হবে। অবশ্যই আপনি শুরুটা করেন। কারণ এখন আমরা দেখছি তো মূল গণমাধ্যমের বাইরে সোশ্যাল মিডিয়ায় যদি একটা লাইন বা দুইটা লাইন আসে, সেটা কিন্তু অনেক ইফেক্টিভ হয়। গত কয়েকদিন আপনি দেখেছেন জামাতের আমিরের পদে গত পরশু একটা বক্তব্য ছিল, ছোট্ট ২ শব্দ না ৩ শব্দে। এনসিপি নেতা হাসনাতেরও একটা ছিল, নাহিদের একটা ছিল। এগুলো কিন্তু ইফেক্টিভ। অর্থাৎ সময় বদলেছে, আপনি ওই সময়ের সাথে একটা সন্ধি কিন্তু করতেই হবে। উল্টাপাল্টা গালিগালাজ করবেন, কথায় কথায় ভুল ধরবেন, ওগুলো মানুষ কিন্তু খুব একটা নিচ্ছে না। বরং মানুষ এখন অপেক্ষায় আছে সংসদটা কেমন হয়। আমার বিশ্বাস কয়েকটা সংসদ করার অভিজ্ঞতার কারণে যে এবারের সংসদ অত্যন্ত সুন্দর হবে। মানুষ বিটিভি যদি লাইভ চালু করে, হয়তো বা দেখবেন আমাদের টক শোর চেয়ে মানুষ সংসদের ওই অধিবেশন বেশি দেখবে। কারণ দুই পক্ষেই অত্যন্ত শিক্ষিত অভিজ্ঞ লোকজন আছেন দুদিকেই। তো সেটা আমাদের জন্য তো কল্যাণকর। ধন্যবাদ। আমি একটু রাসেল ভাই কাছে, রাসেল ভাই, স্বরাষ্ট্রমন্ত্রী আজকে তিনি আবার বলেছেন বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডের মামলা যখন বিচার চূড়ান্ত পর্যায়ে, তিনি বলেছেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে আরেকটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হবে। তিনি বলেছেন এতে অন্তর্বর্তী সরকারের আমলে তো আমরা দেখেছি একটা তদন্ত কমিশন গঠেছে এবং প্রতিবেদনও জমা দিয়েছে। তাহলে এই যে আবার একইভাবে নতুন করে তদন্ত কমিশন আসলে দুটোর মধ্যে কোনো ধরনের জটিলতা তৈরি করবে বা এই তদন্ত কমিশন বা এই তদন্ত কমিশন, অন্তর্বর্তী সরকারের তদন্ত কমিশন, এই দুই তদন্ত কমিশনের মধ্যে সামনে গিয়ে কোনো জটিলতা? প্রথম কথা হচ্ছে, দলীয় সরকারের কোনো প্রতিবেদনকে আমাদের বিশ্বাসযোগ্য মনে হয় না। আপনি বলতে পারেন কেন আপনার বিশ্বাসযোগ্য মনে হয়? অন্তর্বর্তী সরকার একটা দলীয় সরকার, অন্তর্বর্তী সরকারের চিন্তা একরকম থাকে,
সকল জনগণকে, কারণ জনগণের বিপ্লবের পরে তখন তাদের চিন্তা থাকে জনগণকে খুশি করতে হবে। আর দলীয় সরকারগুলো চিন্তা করে আমার এই ক্ষমতাকে কিভাবে কন্টিনিউ করা যায়, কন্টিনিউ করার জন্য আশেপাশে যত সহযোগিতা দরকার এই সহযোগিতা আমাদের লাগবে, যেটা 17-18 বছর আমরা দেখেছি নিজের মতো করে। এই যে পিলখানা, এটা তো আমরা তো প্রতিবেদনে আসছে যে পিলখানাটা কেন হয়েছে। পিলখানাটা তো এই জন্য হয়েছে যে আমরা বাঙালিরা গাছ দেখিয়েছি, সেটা দেখাতে যেন না পারি, আমাদের যেন মেজু ভাঙ্গা করে দেওয়া হয়, সেজন্য তো হয়েছে। কিন্তু আপনি আবার যখন এটাকে একটা তদন্ত হয়েছে, আপনি যখন আবার নতুন করে তদন্ত করবেন, তখন কিন্তু এই রাজনৈতিক দলদের উপর কিন্তু আমাদের বিশ্বাস আস্থা নেই। আমি আপনাকে বারবার বলি একটা কথা, দেখেন 17-18 বছর কিন্তু রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে, সাধারণ মানুষ কিন্তু নামে নেই রাস্তায়, কারণ সাধারণ মানুষ জানে এরা ক্ষমতা আসলে আবার সেম রূপ দেখাবে। কিন্তু যখন আপনি নিরপেক্ষ ব্যানারে যখন রাস্তা নেমেছিল, তখন সবাই কিন্তু মাঠে নেমেছে। কেন নেমেছে? কারণ তারা মনে করেছে যে এই দেশকে রক্ষা করতে হবে। তো সুতরাং রাজনৈতিক দলগুলোর উপর কিন্তু মানুষের আস্থা নেই। এই রাজনৈতিক দলগুলো যে তো এই প্রতিবেদনটা করবে, এই প্রতিবেদনটা অবশ্যই কারো প্রেসক্রিপশনে করা হবে বা কাউকে বাঁচানোর জন্য করা হবে। এটি আমাদের জন্য খুবই দুঃখজনক। কারণ আমরা অলরেডি অনেকগুলো, আপনি একটু আগে বললেন না যে স্বরাষ্ট্রমন্ত্রী মবের কথা বলেছেন। দেখেন, মবের বিষয়টা হচ্ছে, মব আপনি বলেছেন মবকে কোরবানি দিয়েছে, মবকে আপনি কোরবানি দিয়েছেন। আপনি যদি মবকে কোরবানি দেন, এই যে রুমিন ফারহানা এমপি হয়েছেন স্বতন্ত্র প্রার্থী থেকে, একজন নারী এমপি, নিজের গাছ দেখিয়ে এমপি হয়েছেন, সে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে আপনি ফুলটা ভেঙে ফেললেন, তাকে ফুল দিতে দেন নাই, এটা কি মব না? ইসলামী বিশ্ববিদ্যালয় শহীদদের স্মরণে দোয়ার মাহফিল, সেখানে ভাষা শহীদদের জন্য দোয়া করা হয়েছে, সেখানে গেল জিয়াউর রহমান সাহেবের নাম নেই, দোয়া করা হয় নাই, ভিসিকে আপনি হেনস্থ করলেন, এটা কি মব না? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, বর্তমান যিনি ভিসি আছেন, তিনি সহ গিয়ে ফুল দিতে গেলেন, সেখানে গিয়ে ওনাকে ফুল দিতে দিলেন, ওনাকে পিছনে রাখলেন, যারা বিএনপিপন্থী শিক্ষক আছে তারা সামনে গিয়ে ফুলটা দিলেন, এটা কি মব নয়? আপনি বাধ্য করে ওনাকে পদত্যাগ করাচ্ছেন, এটা কি মব না? আপনি আমাদের এই কি বলে অনার অফ প্রেসিডেন্টস কি নিয়ম অনুযায়ী হচ্ছে এখানে ফুল দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রপতির পরে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর পরে হচ্ছে প্রধান বিচারপতি, এরপরে হচ্ছে আপনার মন্ত্রী পরিষদ, এরপরে বিরোধী দলীয় নেতা। কিন্তু আমরা দেখেছি বিরোধী দলীয় নেতার আগে 3 বাহিনীর প্রধান ফুল দিয়েছেন এবং একটি পরিবার ফুল দিয়েছেন, সেটি তো আপনার অনার প্রেসিডেন্টসের মধ্যে পড়ে না। কিন্তু এটা কি মব নয়? আপনি এই সাংবিধানিক নিয়ম আলোকে তো আপনাকে করতে হবে, সেটি না করে এটি কি আপনি মব না? তাহলে আপনি মব কি? আপনার নিজের স্বার্থে আসলে এগেইনস্টে গেলে মব, আর আপনি আপনার পক্ষে আসলে এটা মব না? এটা কি মব না? ছোট্ট করে উত্তরটা জানতে চাই মোস্তফা কামাল, আপনার কি মনে হয় এই যে এতগুলো মবের কথা উনি মব বলছেন, এগুলো কি আপনি মব বলেন কিনা? এটা যদি মব হয় তাহলে মব শেষ হচ্ছে কিনা আমাদের সামনের দিকে, বা সামনের দিনগুলোতে আমরা সেই বা সংস্কৃতি দেখছি কিনা? এটা নির্ভর করবে নিয়তের উপর। অর্থাৎ আপনার নিয়তটা যদি পরিষ্কার থাকে, আপনি যদি সিদ্ধান্তে আসতে পারেন যে অনেক হয়েছে আর না, অবশ্যই সেটা বন্ধ হবে। কিন্তু আপনি যদি এই সিলসিলা অব্যাহত রাখেন, যেমন ঘটনাচক্রে আপনি দেখবেন এখন মব খুব উচ্চারণ হচ্ছে, আমার বিপক্ষে গেলে ওইটা মবের সংজ্ঞাও কিন্তু নেই, যার যার সুবিধা মতো। আমার বিপক্ষে গেলে মব, আর পক্ষে থাকলে ওইটা আন্দোলন। এক সময় কিছুদিন ব্যাপক চলেছে সব কিছুর মধ্যে গণ, সুন্দর এক শব্দ, কিন্তু আমারে আপনার পছন্দ হয়নি, 5-7 জন মিলে আমারে পিটালেন, নাম দিয়ে দিলেন গণমার, গণপিটুনি বা গণমার। অথবা যদি লোকজন আরেকটু বেশি জড়ো করতে পারেন, নাম দিয়ে দিলেন গণ আদালত। অর্থাৎ আমরা এসব শব্দগুলো কিন্তু বরবাদ করে দিচ্ছি, অর্থ সর্বনাশ করে দিচ্ছি। তো এই উপলব্ধি যদি উভয়ের আসে যে আজ তুমি আক্রান্ত হয়েছো, আগামীকাল কিন্তু আমি আক্রান্ত হব, বা এখন যেই পরিস্থিতি যাচ্ছে উভয়েরই কিন্তু আক্রান্ত হওয়ার একটা সমূহ লক্ষণ আমরা কিন্তু দেখছি, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। এই যে ছোট্ট করে কতগুলো আলোচনায় এসেছে, কুষ্টিয়ার কথা এসেছে, দৌলতপুরের কথা এসেছে, শহীদ মিনারের কথা এসেছে, ব্রাহ্মণবাড়িয়ার কথা এসেছে, এগুলো আমাদেরকে কিন্তু একটা বাজে বার্তা দিচ্ছে। এগুলো মোটেই প্রত্যাশিত নয়, মোটেই কাম্য নয়। এগুলো সবার জন্য কিন্তু ভবিষ্যতে বড় রকমের বিপদ ডেকে আনতে পারে। সেই জন্য সতর্ক হওয়ার দরকার আছে যার যার জায়গা থেকেই। আরেকজন পরামর্শ দেবে, কিন্তু আমার নিয়তে আছে গোলমাল, এতে করে ভবিষ্যতে মবের আরও কোন নাম আসবে সামনের দিকে, এটা নিয়ে আমি কিন্তু নিজস্ব অভিজ্ঞতা থেকে অত্যন্ত অরিড।